দৃশ্যের কোলাজ ফ্রেমে তোলে দর্শকের কথা, শিল্পীর প্রাণ, ডিজিটাল পর্দায় নবগান। এই সময়ের সাক্ষী হতে শিল্পী বিতান মাল্টিমিডিয়া নিবেদিত কালচারাল টকিজ। নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নাট্যার্ঘ্য নাট্য সংস্থার আয়োজনে তপন থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৪৯তম পদার্পণ দিবস। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। নাট্যার্ঘ্যর পক্ষ থেকে উপস্থিত সকলকে নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে নাট্যার্ঘ্যের একটা রেড লেটার ডে। আজকের দিনে নাট্যার্ঘ্য তৈরি হয়েছিল আজ থেকে ঠিক ৪৯ বছর আগে। নানান চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে নাট্যার্ঘ্য এগিয়ে চলেছে। নাট্যার্ঘ্যের সঙ্গে প্রথম দিন থেকে যারা ছিলেন তারা হয়তো অনেকে থিয়েটার থেকে সরে গেছেন, অনেকে হয়তো আর থিয়েটার করেন না, অনেকে হয়তো দল ছেড়ে দিয়েছেন, অনেকে পরপারে চলে গেছেন, কিন্তু তারা প্রত্যেকে আমাদের স্মৃতিতে উজ্জ্বল। আমরা আমাদের যিনি গুরু, যিনি নাট্য শিক্ষক দীপেন্দ্র সেনগুপ্ত, তিনি প্রচার বিমুখ ছিলেন এবং আড়ম্বরতা পছন্দ করতেন না। তাই আমরা কোনো রকম আড়ম্বরতা রাখি না কোনো দিনই, বরং আমরা চেষ্টা করি আমাদের সমস্ত অনুষ্ঠানগুলোকে আন্তরিকতায় পূর্ণ করতে। আজও সেভাবেই আমাদের এই জন্মদিন আমরা পালন করব। দুপুরে আমাদের বন্ধু দল সাউথ কোরিয়া আবিষ্কার, তারা একটি নাটক এখানে পরিবেশন করে গেছে, হিপ্পোলিটাস। সন্ধেবেলা আমাদের নাটক দুটি, একটি নাটক হলো নতুন করে পাবো বলে এবং দ্বিতীয় নাটক শেষ বিকেলের ডাক। এই পয়লা বৈশাখে আমরা আর একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান। আজকেও এখানে আমাদের খুব প্রাণের মানুষ, তাকে আমরা এই সম্মান জানাবো। তার আগে আমি মঞ্চে ডেকে নেব নাট্যার্ঘ্যের সভাপতি শ্রী শঙ্কর দে মহাশয়কে। আর আজকে আমাদের দুই প্রাণের মানুষ এখানে উপস্থিত রয়েছেন, তাদের ডেকে নেব শ্রী অরূপ রায় এবং শ্রী অভিজিৎ সেনগুপ্ত। আরেকজনকে ডেকে নেব আজকে, যার উপর একটি গুরুদায়িত্ব ন্যস্ত করা হয়েছে, আমাদের অত্যন্ত আদরের নাট্যার্ঘ্যের সকলের আদরের স্বাগতা সেন। ও আজকে সঞ্চালনটা করবে। নমস্কার, শুভ সন্ধ্যা। ১৪৩৩ নববর্ষের প্রথম সন্ধ্যা। এই প্রথম সন্ধ্যাটা খুব খুব কাছের, খুব আন্তরিকতায় পূর্ণ, কারণ আজ আমাদের নাট্যার্ঘ্যের জন্মদিন। ৪৯টা বছর থিয়েটারের সাথে চলা, থিয়েটার যাপনে থাকা, থিয়েটারে বেঁধে থাকা সহজ নয়। হয়তো শুরু হয়েছিল যে সময়টা, আমাদের কাছে সেটা শুধুই আজ গল্প। সেই গল্প অনুপ্রেরণা দেয়, কারণ আমি যেটা বারবার বলি, এখানে আমার সমস্ত গুরুজনেরা, আমরা যখন এসেছি আমরা থিয়েটারের খুব শুকনো সময় এসেছি, এখন কিছুই নেই, এখন শুধুই আমাদের গল্প শুনেই যেতে হয়। নাট্যার্ঘ্য এমন একটা নাট্যগোষ্ঠী, আমি আমার এই ছোট্ট ১২-১৩ বছরের অভিনয়ে বা মঞ্চ যাপনে যেখানে যেখানে কাজ করতে গেছি, সেখানকার কোনো মানুষ কোনো না কোনো সময়, খুব অল্প সময় বা দীর্ঘ সময় নাট্যার্ঘ্যের সঙ্গে যুক্ত নয় বা নাট্যার্ঘ্যকে চেনে না, এমনটা বড় একটা হয়নি। আজ নাট্যার্ঘ্যের ৪৯তম জন্মদিন, সামনের বছর আরও স্পেশাল, আরও বড়। আজকের সন্ধ্যা শুরু হবে আমাদের খুব সম্মানের, খুব আদরের, খুব প্রিয়জন, খুব কাছের দুটো মানুষকে সম্মাননা জানিয়ে, এবং যেমনটা দেবুদা বললেন যে দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি স্মারক। এই স্মৃতি স্মারক দেওয়া এবং যিনি প্রাপক, যিনি জ্ঞাপক, তাদের দুজনকে নিয়ে আলাদা করে বলার ধৃষ্টতা আমার নেই। আমি শুধু দেবুদাকে একটু অনুরোধ করব, একটু যদি দুটো কথা বলে দাও। দীপেন্দ্র সেনগুপ্ত তার
ধারাকে বহন করে চলার চেষ্টা করি। কতটা পারি জানি না, কতটা সফল হতে পারি জানি না, কিন্তু চেষ্টা করি, চেষ্টা থাকে। তাই দীপেন্দ্র সেনগুপ্তর প্রয়াণের পর 2005 সালে তিনি প্রয়াত হয়েছিলেন। আমরা এই তপন থিয়েটারে দীপেন্দার স্মৃতি তর্পণ করেছিলাম এবং সেই দিনকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা দীপেন্দ্র সেনগুপ্তের নামে একটি পুরস্কার শুরু করব, এবং ঠিক সেই বছর থেকে আমরা দীপেন্দ্র সেনগুপ্তের স্মৃতি পুরস্কার দিতাম। সেটা দল পেত এবং প্রযোজনা ভিত্তিতে পেত। প্রথম আমার মনে আছে এখনো মুখোমুখি নাট্যদল তাদের নীল মাটি লাল কাকর নাটকের জন্য প্রথম পেয়েছিল। তারপরে নবযান্ত্রিক প্রথম পাঠ, তারপরে সোহন বন্দ্যোপাধ্যায়ের নটরঙ্গ তারা পেয়েছিল মেগাপট নাটকের জন্য। তারপরে রংরূপ পেয়েছিল জলছবি নাটকের জন্য, নান্দিকার পেয়েছিল অজ্ঞাতবাস নাটকের জন্য, এবং তারপর দুবার একবার নান্দিপট বিভাস চক্রবর্তীর নির্দেশনায় শ্রীনন্ত কমরেড, এবং তার পরের বছর অন্য থিয়েটার বিভাস চক্রবর্তীর নির্দেশনায় হ্যামলেট। কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক এই পুরস্কার দেওয়াটা আমরা বন্ধ রাখতে বাধ্য হই। তার মধ্যে আমাদের কোভিড চলে আসে, ওই প্যান্ডামিক সিচুয়েশানে আরও এটা করা যায়নি। তারপর আবার 2023 থেকে আমরা শুরু করি। আমরা তখন ঠিক করি যে প্রযোজনা ভিত্তিক নয়, আমরা কৃতি মানুষদের, থিয়েটারের কৃতি মানুষদের আমরা এই পুরস্কারটা, এই সম্মানটা জানাবো। তাই দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান পুরস্কারের জায়গায় দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান দেওয়া শুরু করলাম আমরা। প্রথম 2023-এ আমরা যাকে দিয়েছিলাম সেও আমাদের খুব প্রিয়, আমার ছোট ভাই দেবাশিস রায়। তারপরের বছর আমরা দিয়েছি আমার বন্ধু, আমার সহপাঠী চন্দন সেন তাকে। তারপরের বছর আমরা দিয়েছি উৎসব দাসকে। এবার চতুর্থ বছর 2026 দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান আমরা দেব আমাদের প্রাণের মানুষ, মনের মানুষ শ্রী অরূপ রায়। অরূপদাকে দেবো, অরূপদার জন্য একটু জোরে হাততালি হোক। এবং অরূপদাকেই সম্মান জ্ঞাপন করবেন যিনি আমাদের পক্ষে, তিনি অরূপদার সহযোদ্ধা, অরূপদার সহকর্মী, এবং সেটা আজ থেকে না, কর্মস্থলে এবং থিয়েটারে দু জায়গায়। তাই আমার মনে হয় যে এই মানুষটার চেয়ে অন্য কোনো মানুষকে বাঁচার দরকার লাগে না। তাই আমি অভিজিৎদাকে নিয়ে এসেছি অরূপদাকে এই পুরস্কার, এই সম্মানটা তুলে দেওয়ার জন্য। অনেক নাট্যগোষ্ঠীর সম্পাদক, নির্দেশক, সংগঠক এবং অভিনেতা শ্রী অরূপ রায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহ তার। প্রথম গ্রুপ থিয়েটারে যোগ দেন এবং নাট্যদলে, এবং আজ থেকে প্রায় 53 বছর আগে। তারপর বিনোদন নাট্যদলে দীর্ঘদিন অভিনয় করতেন তিনি। ইতিমধ্যে কর্মজগতে প্রবেশ এবং সেই সঙ্গে সঙ্গেই অফিসের রাজ্যভিত্তিক সাংস্কৃতিক ক্লাবের সম্পাদক হয়ে বিভিন্ন নাট্যচর্চায়, নাট্য শাখায় কাজ শুরু করেন। এর মধ্যে উত্তর দরবারি, শ্রীমঞ্চ, থিয়েটার সেন্টার দলগুলোতে বহুদিন অভিনয় করেন। এরপর 2000 সালে অনেক নাট্যদলে যোগদান এবং প্রথম থেকেই মূল চরিত্রে অভিনয় শুরু করেন নিয়মিত। পাশাপাশি অনেকের সংগঠন এবং পরিচালনার কাজেও হাত লাগান এই প্রতিষ্ঠাতা সম্পাদক অমলেশ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে। লাল ঘাসে নীল ঘোড়া নাটক পুনর্নির্মাণ হয় 2009 সালে। লেনিনের ভূমিকায় তার অভিনয় গোটা রাজ্যে প্রশংসিত হয়। ভারত চীন সংহতি সমিতি তাকে সম্বর্ধিত করে গগনেন্দ্র প্রদর্শনশালায়। অনেকের উদ্যোগে স্কুল কলেজ নাটক প্রতিযোগিতা এবং গঙ্গা যমুনা নাট্য উৎসব পরিচালনায় অমলেশ চক্রবর্তীর সাথে মিলিতভাবে রাজ্য জুড়ে কাজ করতে থাকেন শ্রী অরূপ রায়, যে কাজে আজ অনেক বেশি ব্যাপকতা নিয়ে এসেছেন। এরপর তিনি অভিনয়ের সাথে অনেকের নাট্য নির্দেশনার কাজ শুরু করেন। অশোকানন্দ, বিষ ঘুম, পিরান্দেল্লো ও পাপেটিয়ের, ব্রাহ্মণ, হারিয়ে যাওয়া, ঈশ্বর, ভালোবাসা সহ অনেক নাটক পরিচালনার দায়িত্ব তিনি পালন করে গেছেন।
এইভাবেই গ্রুপ থিয়েটার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং 2015 সালে অনিকের প্রতিষ্ঠাতা অমলেশ চক্রবর্তীর অসুস্থ হয়ে পড়ায় 2016 সালে তার প্রয়াত হওয়া, এই সবটার সাক্ষী শ্রী অরূপ রায়। তখন থেকে সবাইকে নিয়ে অনেক সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার কাজ তিনি শুরু করেন। কোভিড এই রাজ্যে আমপান এবং যশের মতো দুটো বিধ্বংসী ঝড়ের সময় তার নেতৃত্বে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় অনেক নাট্যদল। আবার যে রাজ্য সরকারি প্রেক্ষাগৃহগুলিকে সেইভাবে ব্যবহার করা যায়নি বা ব্যবহার করা হয় না, সেই প্রথম সন্ধ্যায় অনেক প্রযোজনা করেন সেখানেই নাটক। তারপর শুরু হয় পথের সাথী, মঞ্চে মাতি, এই স্লোগান দিয়ে রাজ্য জুড়ে অনেকের এই সম্পাদক এই নেতৃত্বের অধীনে অভিনয়ের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন উনি। সম্মানিত হয়েছেন রাজ্যের বহু জায়গায়। রাজ্যের বাইরে পুনে দিশারির সম্মান পেয়েছেন শ্রী অরূপ রায়। মিউনাস দল তাকে চিত্ত সরকার স্মৃতি সম্মান প্রদান করেছে। সাফদার হাসমি স্মারক পুরস্কার পেয়েছেন। অভিনয় ও শিল্পকলায় দক্ষতার স্বীকৃতিতে সন্তোষপুর অনুচিন্তন নাট্যদল থেকে উষা গাঙ্গুলি স্মারক পুরস্কারও পেয়েছেন শৈলুশিকের সম্মান। আরও বহু নাট্য দল তাকে সম্মান জানিয়েছে। দক্ষ সংগঠক রূপে বাংলা থিয়েটারে অরূপ রায়ের নাম প্রতিষ্ঠিত। একা নয়, নবীন ও প্রবীণ সবাইকে নিয়ে কাজ করতে চান সবসময়। 70 বছরের এই যুবক নাটক এবং সামগ্রিকভাবে সংস্কৃতির উন্নতি ও জনমানসের চেতনা বাড়ানোর জন্য নিরলস পরিশ্রম করে চলেছেন রোজ। আমাদের সকলের প্রিয় প্রেক্ষাগৃহ এই তপন থিয়েটার পরিচালনার ভার গত 5 বছর ধরে অনেক তথা অরূপ রায়ের কাঁধে। বাংলার থিয়েটারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কাজ গৌরবজনক। আমি এবার একটু অনুরোধ করব সম্মানটা তুলে দেওয়ার জন্য, এবং আর অভিজিৎ দাকে নিয়ে আলাদা তো আর কিছুই বলার দরকার নেই। তাও অভিজিৎ দাকে নিয়ে সব থেকে ভালো বলতেই পারবেন অরূপ দা। আজকে 49 বছর হয়ে গেল। এই উপলক্ষে এই নাট্যার্ঘ যে সন্ধ্যায় আজকে আয়োজন করেছেন, এবং সেখানে আজকে আমাকে একটু বলতে বলা হচ্ছে, দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান পাচ্ছি। এই দীপেন্দ্র সেনগুপ্ত সম্বন্ধে তো শুনলেন আপনারা সবাই, আমরাও জানি তার কথা, পরবর্তীকালে তার বিষয়গুলো জানি সব। 2005 সালে বোধহয় তার প্রয়াণ হয়েছে। তো সেই সম্মান গ্রহণ করে আমি নিজে অত্যন্ত ধন্য মনে করছি আজকের এই সভায়। সেই সম্মান আমি নিজেই পাচ্ছি, এবং সেই জন্য নাট্যার্ঘকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যেরকম একটি সম্মান যেটা তারা প্রথমে তাদের একে দিতেন, স্মৃতি পুরস্কার হিসাবে দিতেন ওদের নাট্যদলগুলিকে, পরবর্তীকালে 2023 সাল থেকে তারা পরপর 4 বার এটা নিয়ে স্মৃতি সম্মান হিসাবে নাট্যকর্মীদের দিচ্ছেন। এটাও চলতেই থাকবে, আশা করি আগামীবার আরও বড় আকারেই হবে এই অনুষ্ঠান। আমার কিছু বলার নেই আজকে আর। এই সম্মান পেয়ে আমি নিজেকে অত্যন্ত কৃতার্থ এবং ধন্য মনে করছি। আর এই সম্মান বোধহয় তুলে দেওয়া হবে শ্রী অরূপ রায়ের হাতে, আমাকেই তুলে দিতে হবে। তো আমি পাচ্ছি বলছি মানে আপনারা ভাবছেন যে পাচ্ছে তো অন্য কেউ, আমি তো দেবো এরকম একটা প্রাপক বলে, জ্ঞাপক আমি না, আমি জ্ঞাপক, তাই তো। তো আমি তো পাচ্ছি বলছি, কেউ কিছু বলছে না যে পাচ্ছেন না আপনি। ও না, আসলে এটা বললাম বলি শেষ করছি, সেটা হলো এটা আমারই পাওয়া, মানে যিনি পাচ্ছেন, যিনি প্রাপ্য, হ্যাঁ এই বলে দিচ্ছে, আর কিছু বলার নেই। সবাইকে ধন্যবাদ।
দেবুদা একটু সরে যাবে। হ্যাঁ পুরস্কার এই সম্মান তো দেওয়া হলো। আমি প্রথমে তো হয়ে বললাম, একটা ছোট্ট কথা বলে শেষ করছি, একটা ছোট ঘটনা বলে। আমার যখন অবসর গ্রহণের দিন হয়, সেদিন যেখানে হয় সেই অনুষ্ঠানে অরূপকে যখন বলতে বলা হয়েছিল, অনেকে বলেছিল, তারপর যখন বলেছিল 1 মিনিট বলেছে, তাতে যেটা বলেছিল সেটা আমি বলি একটা ঘটনা। বলেছিল এটা কি বলবো, আমাকে নিজেকে নিয়ে বলার তো কোনো মানে হয় না, সেটাই আমি এখানে বললাম। তবে একটি ঘটনা সেটা বলি, হ্যাঁ ফিরিয়ে দিলাম। আর একটি ঘটনা শুধু বলি, সেটা হলো আমরা অফিসের ঘটনা। প্রথম দিকে এরকম বহু ঘটনা আছে, একটাই বলছি। সেটা হলো আমরা একদিন মানে অফিস যাচ্ছি যার সময়, তো অরূপ ঢুকিয়ে বলছে যে আরে আমার চটিটা ছিঁড়ে গেছে। কীভাবে ছিল বলে, চটিটা ছিঁড়ে গেছে, রাস্তায় বাসে এলাম, নেমে চটিটা পাট করে এইখান দেখ ছিঁড়ে গেছে, এখন সারা যেতে হবে। এখন কই কীরকমভাবে ছেড়েছে দেখি, বললো দেখালো। তো আমি আমার চটিটা তখন খুলে দেখালাম, সেম জায়গায় সেমভাবে ছিঁড়ে গেছে একই সময়। দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান 2026 শ্রী অরূপ রায় সমীপে। আপনি মঞ্চে নন, শুধু মঞ্চের অন্তরে বাস করেন। আপনি ব্যক্তি নন, এক প্রবাহ, এক প্রেরণা। আমরা আপনার থেকে অভিনয় নয়, আলো হতে শিখি। এই সম্মান আপনাকে অর্পণ করতে পেরে আমরা গর্বিত, কারণ আপনি আলো নন, আপনি আলোর কারণ। শুভেচ্ছান্তে নাট্যার্ঘের বন্ধুরা, 1 বৈশাখ 1433। সত্যি কথা বলতে কি, এই ধরনের সম্মান পেতে, বিশেষ করে এই বয়সে যখন মনে হয় যে শেষটা দেখা যাচ্ছে, ভালো লাগে। একটু মনটাও খারাপ হয়ে যায় এই সম্মান, এইগুলো পাওয়ার পরে যে কাজ করার যে উৎসাহ বাড়ে, সেই উৎসাহটা মেটানোর জন্য সময়টাও বোধহয় একটু কম। যাই হোক, প্রচুর কাজ করার ইচ্ছে, সময় নেই, সাধ্য যতটা আছে ততটা করার চেষ্টা করি, কিন্তু প্রচুর কাজ করার ইচ্ছে, প্রচুর কাজ বাকি আছে। এই ধরনের যে পুরস্কার বা সম্মান, সেই কাজ করার যে তাগিদ, সেই তাগিদটাকে আরো বাড়িয়ে দেয়। এইটাই আমার কাছে মানে এটাই এই ধরনের পুরস্কার বা সম্মানের তাৎপর্য। প্রচুর কাজ বাকি আছে, সবাইকে নিয়ে কাজ করতে চাই, শুধু আমার দল না, নাট্যার্ঘ আমাদের অগ্রজ দল, সেই রকম আরো অনেক দল, সবাইকে নিয়ে কাজ করতে চাই। থিয়েটারের কাজ মূলত, এবং থিয়েটারের কাজ যদি আমরা ঠিকমতো করতে পারি, সেটাই সমাজের কাজ করা হয়। সেই সমাজের কাজটা সবাইকে নিয়ে করতে চাই, আরো ব্যাপকভাবে, আরো বিস্তৃতভাবে। আমি বাঁচতে চাই অনেকদিন, এবং সক্ষমভাবে বাঁচতে চাই, যাতে করে এই কাজ করার সময়টা আরো বেশি পেতে পারি। থিয়েটারে বহুদিন কাজ করেছি, সেইটা নিয়ে করছি। আমার ব্যক্তিগতভাবে যে ভূমিকা, সেই ভূমিকার আমি বিশেষ করে ওই অভিনয়, নির্দেশনা বা এই ধরনের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো থাকেই। আমার সংগঠক হিসেবে যে ভূমিকার কথা বলা হয়, তার জন্য আমি বেশি গর্ববোধ করি। কারণ আমি মনে করি, যদি সংগঠনটা না থাকতো, অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, তাদের কাজটাই থাকতো না। সুতরাং একজন সংগঠক হিসেবে আমি গর্ববোধ করি, এবং এই সংগঠকের কাজটাই যাতে যদি চালিয়ে যেতে পারি, অবশ্যই তার সঙ্গে আমার থিয়েটার থাকবে। আগামী দিনে একটা ইচ্ছে আছে, যদি আপনারা যারা থিয়েটারের দল আছেন, তারা যদি সবাই
মানে নিশ্চয়ই কাছে থাকবেন, পাশে থাকবেন, একটু ব্যাপকভাবে একটা কাজ করার ইচ্ছে আছে। এই কাজটাই করতে চাই। সেটা হচ্ছে বিভিন্ন পারফর্মিং আর্টস যেগুলো আছে তাদের রাজ্যব্যাপী ফেডারেশন বা অর্গানাইজেশন আছে। আমাদের থিয়েটারে কিন্তু কোনো অর্গানাইজেশন নেই, রাজ্যব্যাপী কোনো অর্গানাইজেশন থিয়েটারের নেই। শুধু থিয়েটার তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে, দাবি করবে, সেই সমস্যার সমাধান করবে, এই কাজটা নেই এখনো পর্যন্ত। এত দল আছি আমরা, কিন্তু সবকটা দল একটা করে ইন্ডিভিজুয়াল। আমার ইচ্ছে, আমার শুধু না, আমাদের অনেকেরই ইচ্ছে, সেটা আমি বলছি যে ওই ইন্ডিভিজুয়ালের জায়গা থেকে একটু সমষ্টিতে আসি থিয়েটারের দলগুলো, তাহলে আখেরে থিয়েটারের লাভ হবে। আখেরে যেটা প্রান্তিক শিল্প বলে আমরা মাঠ হয়ে আছি, সেই প্রান্তিক শিল্পটাকে সেই প্রান্তিকতা থেকে বার করে আনতে পারবো। এই কাজটা করার জন্যে একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। আগামী 10ই জুন এখানেই এই একটা কনভেনশনের মাধ্যমে এই কাজটা করার চেষ্টা করছি। সমস্ত থিয়েটার দলকে আমরা আমন্ত্রণ জানাবো, তারা কনভেনশনে আসুন, তারা নিজেরা সিদ্ধান্ত নিন, তাদের সংগঠিত হওয়ার যে প্রয়োজন সেই প্রয়োজনটাকে তারা বলুন, এবং সেখান থেকে একটা সংগঠন আমরা যদি তৈরি করতে পারি, সামগ্রিকভাবে থিয়েটারের উন্নতি হবে। সামগ্রিকভাবে থিয়েটারের এই উন্নতির জন্য এই কাজটা আমার কাছে আজকের দিনে প্রাইম কাজ। সেই কাজের জন্য আপনাদের সকলের কাছে আমি সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ চাইছি। নাট্যকে ধন্যবাদ, আমাকে এইরকম ধরনের একটা সম্মান জানিয়ে আমার যে কাজের স্পৃহা সেটাকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। এবার আমি আমাদের সভাপতি শ্রী শঙ্কর দিকে বলবো ধন্যবাদ জ্ঞাপন করতে। বিশেষ কিছু আমার আর বলার নেই। প্রারম্ভিক অনুষ্ঠান যেটা হলো, এরপরে নাটক রয়েছে, কোনো দীর্ঘায়িত আমি বক্তব্য রাখতেও চাইছি না, সবটাই আপনারা শুনেছেন। আমি আজকে যারা মঞ্চে সম্মানীয় উপবিষ্ট অতিথি হিসেবে এসছেন, অরূপদা, অভিজিৎদা, তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই অনেক নাট্যগোষ্ঠীর সকলকে, তপন থিয়েটারের সব কর্মী এবং নেপথ্যে যারা আছেন সেই নাট্যকর্মীদের, এবং আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই 49তম বর্ষে আমার যে সমস্ত নাট্য বন্ধু দলরা আমাদের পাশে আছেন, ছিলেন, থাকছেনও, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যাদের ছাড়া আমরা এই 49তম বর্ষে এসে দাঁড়াতে পারতাম না, সেই দর্শক মণ্ডলীকে, এবং আজকেও যারা উপস্থিত দর্শক মণ্ডলী আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি অনুষ্ঠানের এইটুকু অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নাট্যার্ঘর আজকে 49 বছর, এখানে আমন্ত্রিত হয়ে খুব গর্ববোধ করছি। আর আজকে যে দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান দেওয়া হলো আমাদের অরূপ রায়কে, এবং সেই সম্মানটি আমি তুলে দিলাম, আমার হাত দিয়ে ওনারা তুলে দিলেন, সেটাও বেশ একটু সুন্দর মুহূর্ত তৈরি করলো সবার মধ্যে। এটা খুব ভালো লেগেছে। নাট্যার্ঘর আগামী বছর 50 বছরে যাবে, পূর্ণ হবে, তা আমাদের গৌরবের ব্যাপার, গোটা থিয়েটারের গৌরব। আরো ভালো হোক, ও বহুদিন নাট্যার্ঘর কাজ করে চলুক, এটাই প্রত্যাশা। নাট্যার্ঘের আজকে 49তম জন্মদিন। আমি অনেক, আমার বয়স 38, নাট্যার্ঘ 49, আমার থেকে অগ্রজ। বহুদিন ধরে নাটক করে যাচ্ছেন, এবং অদ্ভুত ধরনের যে কথাটা দেবজিৎ এখানে বলছিলেন যে আড়ম্বর ছাড়া নাটক করতে তারা পছন্দ করেন, আড়ম্বর ছাড়া তারা খুব ভালো নাটক করে যাচ্ছেন। এটা তো তাদের নাটক দেখে যাচ্ছি, আজকেও দুটো নাটক আছে, দেখবো। আজকে বিশেষভাবে বলা, এই নাট্যার্ঘ আমাকে দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মানের জন্য বিবেচনা করেছেন, যোগ্য মনে করেছেন। আমি আপ্লুত, এবং আমার যে জীবনের কি বলবো কাজের স্পৃহা, কাজের আগ্রহ আরো বাড়িয়ে দিচ্ছেন এই ধরনের সম্মান দিয়ে। সবাই মিলে আমরা আগামী দিনে এই কাজটা করতে চাই, নাট্যার্ঘ আরো বড় হোক। এই দিনে এই ধরনের দল
তাদের তো কোনো ওই এর সীমা থাকে না যে এর পরে তাকে চলে যেতে হবে, এরকম কোনো ব্যাপার থাকে না। নাট্যার্ঘ্য শতায়ু হোক, আমরাও তার সঙ্গে সঙ্গে 88 বছর হই, একসঙ্গে কাজ করব। আজকে আমি উজ্জীবিত রীতিমতো এই ধরনের একটা সম্মান পেয়ে নাট্যার্ঘ্যকে এবং তাদের সমস্ত সদস্যকে আমি আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। এই তোমার ওই সাইয়ারে খেলায় না, মাস্টার মশাইদের তো আজকাল স্কুলে পাওয়াই যায় না। আরে যাচ্ছে নাই তো। হ্যাঁ। আরে ওই টিচাররা এখন সব ন্যায্য ভোটার খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ। আর ন্যায্য ভোটাররা 2002 এর ভোটার লিস্টে ন্যায্য বাবা মাকে খুঁজছে। আমি না ভাই, আমি না, ওই সোশ্যাল মিডিয়া বলছে কিন্তু। আর তোমার ওই সোশ্যাল মিডিয়ার কথা বলো না, সোশ্যাল মিডিয়ার কথা বলো না, কিছু একটা পেলেই হলো মুখরোচক, একদম। সেটা নিয়ে সারা দিন ধরে হেঁটিয়ে যাবে। না 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 না, শোনো না, ওই তোমার ওই দিদিমণিরাও তো বিয়ের দায়িত্ব পালন করছে নাকি? হবে না, হবে না, হবে না, কিচ্ছু হবে না, বুঝলি? আমার মনে হয় যারা ওই ওই সেলুনে কাজ করে তাদের ওই বিয়েরও দায়িত্ব দেওয়া উচিত ছিল। কেন বলতো? কেন কেন কেন? ওরা শুধু ছাড়তে জানে না, চাষতেও জানে। ওই সব ভুতুরে ভোটার গুলোকে না একেবারে চেঞ্জে সাফা করে দিত। তুমি তো একটা হেভি বললো তো বিশুদা, সত্যি তোমার কি আইকিউ গো? আমার গলায় ছাড়, বুঝলি? এই শোন, তুমি ফর্ম ফিল আপ করেছো? 2002 এর লিস্টে নাম ছিল তো? হ্যাঁ। হ্যাঁ। আরে রঘুদা, তুমি পেপার ছেড়ে আবার মোবাইলে আবার কবিতায় মগ্ন হলে? না রে, মগ্ন নয়, মগ্ন নয়। তাহলে কি? হ্যাঁ, আমি অবাক হচ্ছি একটা পোস্ট দেখে। এই দেখ দেখ দেখ, দেখো 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 দেখো। আরে বলো। ইস, আরে এরা কি মানুষ? আবার কি হলো? খুন না ধর্ষণ? না গো বিশুদা, এ তার থেকেও খারাপ। কি লিখেছে শোনো। হ্যাঁ বল। আমার 70 বছরের বিকৃত মস্তিষ্ক বাবা আর 65 বছরের প্রতিবন্ধী মাকে 14 লক্ষ টাকার বিনিময়ে কোনো সহৃদয় ব্যক্তির কাছে সমর্পণ করতে ইচ্ছুক। উৎসাহী ব্যক্তিরা ইনবক্সে যোগাযোগ করুন। আমি ভাবছি যে এরকম একটা ডোমেন, এরকম একটা পোস্টকে অ্যালাউ করে কি করে? অবশ্য এ পৃথিবীতে এখন সবই সম্ভব। যে হাত ধরে তুমি হাঁটতে শিখেছিলে প্রথম ভোরে, সেই হাতকেই বলো হাত। তোমার উচ্চতার মাপে নাকি ছোট হয়ে গেছে তারা। যে চোখ জেগেছিল রাতের পর রাত তোমার জ্বরের আগুন বুকে টেনে, আর সেই চোখকেই দেখো অবজ্ঞার দৃষ্টিতে। কিসের গর্বে এত উঁচু তুমি? শিকড় কেটে আজ কি আকাশ ছড়ে? যে মাটিতে তুমি দাঁড়িয়ে আছো তাকে লাথি মেরে কোন আকাশের লাগাম পাবে? মনে রেখো, মনে রেখো, যে সন্তান নিজের মা বাবাকে অস্বীকার করে সে তার জন্মকেই অস্বীকার করে। সময়ের আয়না একদিন তোমাকে প্রশ্ন করবেই। তোমার সন্তানের চোখে কি সেই অবজ্ঞার প্রতিচ্ছবি? ছবি কেন? কি করবি তুই? পাঠিও না, দরকার আছে। বাবা মায়ের দাম ঠিক করেছে যেন ওয়েলেক্সের বিজ্ঞাপন। ওনাদের জন্য যদি কিছু একটা করতে পারতাম, একটু শান্তি পেতাম গো মনে। চাইলে
চাইলে তো পাওয়া যায় শান্তি মনে। আমি কি বুঝলাম না, কি করতে পারি আমরা? যোগাযোগ যোগাযোগ তো আমরা করতেই পারি। যে স্কাউন্ডারটা পোস্ট করেছে তার ইনবক্সে তো আমরা টেক্সট করতে পারি। কি বলছি? তুমি তুমি ইনবক্স করবে, কিন্তু 14 লক্ষ টাকা? 14 লক্ষ টাকা একটা বড় ফ্ল্যাট কিনবো বলে ঠিক করেছিলাম তো। সেই জায়গায় যদি না না আমি তুমি দুজনেই তো বাবা মাকে কাছে পাইনি কোনোদিন। চিরদিন তাদের না পাওয়ার অভাব অনুভব করেছি। মায়ের কোল খুঁজেছি সকাল থেকে সন্ধে। বাবার হাতটা কখনো মাথায় রেখে দেখিনি তার আশীর্বাদের উষ্ণতা। সারা ফ্ল্যাটে আলো ঝলমল করবে। আমাদের সোনায় নতুন করে তার দাদু ঠাকুমা পাবে। ও চেটে মুটে আদর খাবে তার দাদু ঠাকুমার। শৈবেশ এরকম একটা সম্পূর্ণ পরিবারেই তো আমাদের চাওয়া ছিল, বলো? কিন্তু একবার ভেবে দেখো, ওই বিজ্ঞাপন অনুযায়ী একজন বৃদ্ধ যিনি বিকৃত মস্তিষ্কে, একজন বৃদ্ধা প্রতিবন্ধী নিয়ে আসার পর ওদেরকে বোঝা বলে মনে হবে না তো? নিজেদের আপন করে ভাবতে অসুবিধা হবে না তো? ধরো নিয়ে আসলাম ঘটা করে, নিয়ে আসার পর ওই বৃদ্ধের ব্যবহার যদি পাগলামো বলে মনে হয়, আর ওই বৃদ্ধাকে যদি অসহ্য বলে মনে হয়, তখন কোনোরকম ভাবে অপমান করবো না তো? প্লিজ এত নেগেটিভ কথা বলো না। আমাদের নিজের মা বাবা যদি এমনটা হতো, কি করতাম আমরা? তাহলে কি উনি ব্যস্ত? আচ্ছা আরেকবার পুরো দেখবো। হচ্ছে আবার কেটে দিই। লাস্ট বারের মতো একবার করে দেখি। কেন? তোমার কি মনে হচ্ছে আমরা তোমাকে মিথ্যে বলছি? তুমি দেখতে পাওনি তোমার বাবি আজ কত রান্না করে, কত কিছু বাজার করেছে, আর আমি কত কিছু রান্না করলাম? সেগুলো কি এমনি? আমরা একটু পরেই বেরোবো, তোমার গ্র্যানি আর গ্র্যান্ডপাকে আনতে যাব। জানো, আমি গ্র্যানি আর গ্র্যান্ডপার ঘরটা নিজের হাতে সাজিয়েছি। উনি নর্মাল কল রিসিভ করছেন আর মেসেঞ্জার কলে ওনাকে পাওয়া যাচ্ছে। কল রিসিভ করছে না? আচ্ছা যাই হোক, শোনো না, সোনাই কি নিয়ে যাবে নাকি? নিয়ে যাবে নাকি মানে? আমি তো যাবই। কি ভাবি আমি যাব না? হ্যাঁ তুমি তো অবশ্যই যাবে। তার আগে তাড়াতাড়ি তৈরি হয় না সঙ্গ, তুমিও তাড়াতাড়ি তৈরি হয় না। আমি স্নানটা সেরে আসি। আজ কি? আজ আবার নতুন করে আমাদের বাড়িতে দুই দেবদেবীর আবির্ভাব করতে। অন করেছো? এই তো ক্যামেরা অন হয়ে গেছে। রেডি? দাও 1 মিনিট দাও। 1 মিনিট রেডি। শুরু করবো?
সামান্য একটা চায়ের দোকান চালিয়ে কিছুটা তোকে লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলেছে। সেও নিশ্চয়ই তোর বিয়ে একটা সচ্ছল পরিবারে দিয়ে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাবার স্বপ্ন দেখে। সেখানে আমি বাবাকে আমি নিজের চেয়েও ভালো চিনি রঘুনাথ। বাবা কখনো কোনো খুশি কেড়ে নেয়নি আমার। বাবা এও জানে জবা কখনো কোনো ভুল করতেই পারে না। আর স্বচ্ছ পরিবারে বিয়ে হওয়ার চেয়েও যে মানুষটার হাত আমি সারা জীবন ধরবো, সেই মানুষটা কতটা স্বচ্ছ সেটাই বাবা আর আমার মন চায়। উরে বাপরে বাপ, কি সব ভারী ভারী কথাবার্তা। এই চ চ চ চ চ, অনেক দেরি হয়ে গেছে, চ। তার আগে মোবাইলটা ধরো। মোবাইল কি হবে? ক্যামেরা অন কর। মাঝে তোমায় দেখেছি, দুঃখে তোমায় পেয়েছি, পেয়েছি প্রাণ ভরে, সুখের মাঝে তোমায়। বাড়ি কি আওয়াজ পেলে? কেউ ডাকলো মনে হলো না? বাজবো কি? আমি ভেতরে যাই, ভেতরে যাই, ভেতরে এসছে বলে। মানে আপনি? হ্যাঁ, ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি আমি সেই বিজ্ঞাপনদাতা পিচ্ছি। আমরা তো সত্যি খুব অবাক হচ্ছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ধৈর্য হারাবেন না। অবাক হওয়ার এখন অনেক বাকি আছে। কই গো, শুনছো? এদিকে এসো। এই এনারা তোমায় আমায় কিনবেন বলে এখানে এসেছে। না না না, ছি, এইভাবে লজ্জা দেবেন না। আসলে বিজ্ঞাপনটা দেখে বিজ্ঞাপনটা দেখে মায়া হলো খুব। শোকেসে সাজিয়ে রাখতে ইচ্ছে হলো এই দুই অথর্ব বুড়োবুড়িকে। বাবা মাকে না মন হলো বুঝি। ছি ছি, প্লিজ প্লিজ এভাবে বলবেন না। আসলে ওই বিজ্ঞাপনটা দেখে না আমাদের খুব খারাপ লেগেছিল। আমার তো রীতিমতো গা ঘিনঘিন করছিল। তাহলে হঠাৎ এভাবে আমাদের দুজনকে সঙ্গে নেবার ইচ্ছে হলো কেন? বলছি, বসুন, আপনি বসুন। আমি সংঘমিত্রা মুখার্জি, আর ও আমার হাজব্যান্ড শৈলেশ মুখার্জি। আমি আর শৈলেশ মানে আমার হাজব্যান্ড, আমরা দুজনেই ছোটবেলায় আমাদের বাবা মাকে হারাই। শৈলেশের মা ওকে জন্ম দিয়েই মারা যায়, আর ওর যখন বয়স 5 ওর বাবাকে হারায়। আর আমার মা বাবা দুজনেই একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই কারটাতে আমিও ছিলাম, কিন্তু আমি বেঁচে যাই। আমি তখন মাত্র 3। আমি বেড়ে উঠি, কিন্তু তার হয়নি। আমরা দুজনে একই কলেজে পড়তাম, আর আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠি। সেখান থেকেই ভালোবাসা, আর সেখান থেকেই লাইফ পার্টনার হয়ে ওঠে। এক্স্যাক্টলি। ছোটবেলা থেকে বাবা মা না থাকার কষ্টটা আমাদের সবসময় তাড়িয়ে বেড়ায়। প্রায় আমরা এই নিয়ে কথা বলি। আর তাই ফেসবুকে বিজ্ঞাপনটা দেখে আমরা ভাবি আপনাদেরকে আমাদের কাছে নিয়ে রাখবো। আবার আমরা আমাদের শৈশবে হারিয়ে যাওয়া বাবা মাকে নতুন করে পাবো বলে। বিশ্বাস করুন, ভালোবাসা পাওয়ালো, শুধু ভালোবাসা পাওয়ালো, আর কি। আমরা যে খুব বিত্তমান তেমনটা নয়। কিন্তু হ্যাঁ, একটা ছোট ফ্ল্যাট আছে ঠিক,
ফ্ল্যাট কিনবো বলে তার জন্য টাকা পয়সাও জমিয়েছেন, আর সেই জমানো টাকা থেকে 14 লক্ষ টাকা দেবো বলে ঠিক করলেন। তনিমা, তনিমা তুমি হেরে গেলে বাজিতে, তুমি গো হারান হেরে গেলে তনিমা। কি বাজিতে আমি হেরে গেলাম? কিন্তু এ হারাতে যে অনেক অনেক সুখ আছে গো আনন্দ, অনেক সুখ আছে। বাজি হেরে যাওয়া, আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। বলেছিলাম না অবাক হওয়ার অনেক বাকি আছে। বলছি বলছি সব বলবো। উনি হলেন মিস্টার আনন্দ মুখোপাধ্যায়, একজন রিটায়ার্ড জাজ, আর আমি হলাম ওই তনিমা মুখোপাধ্যায়, এই শহরের এক স্বনামধন্য কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল। কিন্তু আমি অবাক হচ্ছি, কোইন্সিডেন্টলি তোমরা দুজনে মুখায়। আমরা নিঃসন্তান, কোনো ওয়ারিশান নেই, তাই আমরা যত না থাকলে আমাদের এই স্থাবর অস্থাবর সম্পত্তি কে ভোগ করবে, কে পাবে, সেই নিয়েই কথা বলছিলাম। একদিন রাতে আমি ঘরে ঢুকে দেখি ঘরের এক কোনায় তনিমা বসে রয়েছে, চোখ ভর্তি জল। কি বাবা তুমি এখানে দেখি, তোমার চোখে জল? না না না, জল কোথায়? না জল নেই, ওই একটা পোকা পড়েছিল না না চোখে, ওই চুলকালাম তো, সেই জন্য বোধহয়। তনিমা, তোমায় কোনোদিনই কোনো কিছু লুকোতে পারোনি, আজও পারবে না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে? আমি কি কোনোভাবে তোমাকে কিছু? না না না, তুমি আমাকে কোনোদিনও কোনো কারণে আঘাত করোনি, তুমি আমাকে কখনো কোনো উঁচু স্বরে কথা বলোনি, কোনোদিনও তুমি আমার উপর রাগ করোনি, আর সেটাই তো তোমার উপর আমার সবচেয়ে বড় অভিযোগ আনন্দ। বেশ, কিন্তু আজ কি এমন হলো? ছোটবেলার বাবা মার খুব আদরের ছিলাম জানো, যখন যা চেয়েছি সব পেয়েছি। তারপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে যা চেয়েছি সমস্ত আমি পেয়েছি, পরীক্ষায় ভালো ফল করে শিক্ষকতার চাকরি পেয়েছি। বিয়ের পর তোমাদের মতো একটা সুন্দর পরিবারে আমি এসেছি। সবচেয়ে বড় কথা, তোমার মতো একটা মানুষকে আমি আমার স্বামী হিসেবে পেয়েছি। কিন্তু সব পাওয়ার মধ্যেও একটা বড় না পাওয়া রয়ে গেছে। নারীর পূর্ণতা তো তার মাতৃত্বে, সেটা পেলাম কই? তোমাকেও বঞ্চিত করলাম তোমার নেতৃত্ব থেকে। এতে তো তোমার কোনো হাত ছিল না। দেখো, তুমি 3-3বার কনসিভ করেছো, কিন্তু তোমার শরীর তোমার সাথ দেয়নি। এটা কি বললে তুমি? আচ্ছা, তুমি আমি শরীরে আলাদা হলেও মনে আলাদা কি? আমি তোমার সমস্ত সুখ দুঃখ আনন্দ সব চেটে পুটে নেবো, আর তোমার দুঃখ যন্ত্রণাগুলো তোমার জন্য ফেলে রেখে দেবো। ঈশ্বরের ইচ্ছে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি তো অনেক আছে, কিন্তু আমরা দুজন চোখ বুঝলে এগুলোর কি হবে সেটা কখনো ভেবে দেখেছো তুমি? তার চেয়েও বড় কথা, তুমি আমি দুজনে তো একসঙ্গে চোখ বুঝবো না। নিয়মের তাগিদে একদিন না একদিন তুমি আমি বিচ্ছিন্ন হবই। তখন কি ভাবছি জানো? ভাবছি এই একটা বিজ্ঞাপন দিই, একটা বিজ্ঞাপন দিই। যদি আমরা কোনো মানে সৎ স্বার্থহীন মানুষ আমরা খুঁজে পাই, তাহলে শেষ জীবনে তাদের সঙ্গে কাটিয়ে দেবো, আমাদের সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তাদেরকে দিয়ে দেবো। সমাজের প্রতিচ্ছবি নেগেটিভ থেকে পজিটিভে এসছে, এটাই ভালো লাগার। আমি তো এসেছি মূলত নাট্যার্ঘ, ভীষণ কাছের দল, প্রিয় দল, দেবুদা খুব কাছের মানুষ। তার থেকেও বড় কথা দীপেনদা, মানে আমি যখন খুব ছোট নাটক শুরু করি তখন থেকে দীপেনদা ভীষণ স্নেহ করতেন। দীপেনদা এর সাথে যুক্ত, মানে বহুদিন ধরে দীপেনদা ছিলেন নাট্যার্ঘে, সেসব মাথায় রেখে আসা। তো নাটকের বিষয়বস্তু খুব ভালো লেগেছে,
এরকম একটা স্বার্থপর আত্মকেন্দ্রিক সময় এরম একটা ভাবনা, এটা খুবই ভালো লেগেছে। বৌমার অভিনয় করলো, সে আমার পরিচিত রূপা, খুব ভালো অভিনয় করেছে, প্রত্যেকে ভালো অভিনয় করেছে, প্লটটা প্রচণ্ডই ভালো, খুব ভালো লাগলো। দারুণ, খুব ভালো লেগেছে। প্রথম স্টেজ তো, আশা করি নেক্সট স্টেজে আরো ভালো হবে। অনেক কিছু মানে ফেক অ্যাডভার্টাইজের মাধ্যমে সমাজকে যাচাই করা, লাস্টে অ্যাডভার্টাইজ দুর্দর্শ, ক্লাইম্যাক্স দারুণ ছিল। খুবই অসাধারণ লাগলো এবং বিশেষ করে নাটকের প্রত্যেকটা প্রযোজনায় আমি উপস্থিত থাকি, খুবই অসাধারণ সৃষ্টি এগুলো। এবং আজকালকার যে আমাদের মতো ইয়াং জেনারেশনরা যারা একদমই থিয়েটার থেকে কিছুটা হলেও বিমুখ, আমরা সবসময় অনুপ্রেরণা পাই আবার এই নাটক গৃহে ফিরে আসা। আসলে আমার হাই প্রেশারের থাক, রোজ ওষুধ খাই না, মানে গতকাল রাতে ওষুধটা ফুরিয়ে গেছে, আজকে কিনবো বলে ভেবেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন তো, আপনি আমার সাথে না ওই যে দেখুন ওই যে কেমিস্ট শপটা, একবার চলুন তো পেশেন্টটা চেক করিয়ে নেবেন। ওখানে বসবার জায়গাটা ছিল, সেটা আবার কোথায় গেল? এই সেই দিকে মানে ঘর করতে পাশে ঘরে রেখে দিয়েছি। হ্যাঁ, ঠিকই আছে, তুমি মিছিমিছি ব্যস্ত হচ্ছ মা। আচ্ছা, তোমাকে আমার বাড়ি যেতে দিলে না, কেমিস্ট শপ থেকে সোজা তোমার বাড়িতে নিয়ে তুললে। আপনি ঠিকই আছেন, কি পরিমাণ প্রেশারটা বেড়েছে সেটা দেখেছেন তো? আর ওই কেমিস্ট শপের লোকটা কি বললো সেটা মনে আছে? যেভাবে পড়ে গেছিলেন একটা ফ্যাটাল ইনজুরি হতেই পারত। হ্যাঁ, হতেই পারত, বলা যায় না, হয়তো প্যারালাইজ হয়ে পড়ে থাকতাম। ভাগ্যে যদি থাকতো তাহলে কি ঘন্টাতে পারতাম? প্লিজ এভাবে ভাগ্যের দোহাই দিয়ে নিজের শরীর নিয়ে ছেলে খেলা করবেন না। আর তাছাড়া এত রোদের মধ্যে আপনার বেরোবার দরকারটাই বা, আর ছাতা ছাড়া কেউ বেরো এই রোদের মধ্যে? না না, আসলে কি হয়েছে, আমি ওই বেরিয়েছিলাম ওই হোটেল থেকে খাবার, মানে ওই ভাত মাছ তরকারি এইসব কিনবো। হ্যাঁ ছিল ছিল, অনেকই ছিল। আসলে আমি চিরকালীন কিরকম বেহিসেবি বেপতু আছি, তাই সব দিকেও কিরকম হারিয়ে ফেলেছি। প্রথম জীবনে গান গাইতাম জানো তো, হ্যাঁ, তারপরে হঠাৎ করে গান বাজনা ছেড়ে দিয়ে চাকরি করা শুরু করলাম, চাকরি সূত্রে বাইরে বাইরে থাকা, আর সেই থেকেই একলা জীবনটা অভ্যেস করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন বসুন, আমি আপনার জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসছি। আচ্ছা, কেন ব্যস্ত হচ্ছে বলো তো? আর এই বছর আমাকে ঋণী নাই বা করলে? আপনি বসুন তো চুপ করে, দেখবেন শরবতটা খেলে না আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। বসুন আপনি। এরকম বয়সে না
এরকম একটা গার্জেন থাকা খুব দরকার। চিরকাল নিজে যা ভেবে এসেছে তাই তো করেছি, কারো কথাকে আমল দিই। এখন সে ক্ষমতাও নেই আর ক্ষমতার দম্ভও নেই। আসলে বয়সের সাথে সাথে বোধ হয় সব কিছু হারিয়ে ফেলতে হয়। কি নাম তোমার? আমার নাম সৌমিলি, ডাক নাম রিঙ্কু। সৌমিলি? সৌমিলি কি পদবী ব্যবহার করি না। পদবী ব্যবহার করো না? কিন্তু কেন? আচ্ছা, একটা পদবী কি মানুষের পরিচয়, তার শিক্ষা, তার মানবতা বহন করে? বোধ হয় না, বরং তার ধর্ম, বর্ণ, শ্রেণী এসব বহন করে। বাহ, এটা তো খুব ভালো বলে তুমি। এসবই আমি মায়ের কাছ থেকে শেখা। সচিন তেন্ডুলকর থেকে পিসি সরকার, হিমালয় থেকে কন্যাকুমারিকা, সবটাই তো মায়ের চোখ দিয়ে দেয়। তিনি কোথায়? আচ্ছা, তবে আমার সঙ্গে থাকেন না। অন্যত্র? কিন্তু কেন? হয়তো সময় আমাদের একসাথে দেখতে চাইনি তাই। বলছি, তখন আমার 19 বছর বয়স, সবে আমি হায়ার সেকেন্ডারি পাশ করেছি। আর আর সেই সময় আমার মা একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ে, মানে মানে মায়ের অফিস খোলে আর কি। আমি না ব্যাপারটা বুঝতে পারি, আমি নিজে মাকে উৎসাহ দিই, আর মাও দেখে আমার থেকে কিছু লুকোয় না। আসলে তখন তো আমরা একে অপরের খুব ভালো বন্ধু ছিলাম। জানেন জানেন আমি নিজে দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রি করালাম, আমি উইটনেসের সই করলাম। ওদের বিয়ের পর কিছুদিন আমরা একসাথেই ছিলাম। এক কথায় রাজি হয়ে গেল। আমিও বুঝলাম মায়ের ওই নতুন স্বামীকে আমার থেকে অনেক বেশি প্রয়োজনীয় মার কাছে। তখন তো তোমার লেখাপড়া চলছে। হ্যাঁ, মা খরচা দিতে চেয়েছিল, কিন্তু আমি নিইনি। আমি নিজেই টিউশন করে একদিকে বাড়ি ভাড়া, খাওয়া খরচা, নিজের পড়াশুনো সবটা চালিয়েছি। এইভাবেই গ্র্যাজুয়েশন, এইভাবেই মাস্টার্স। এখন তুমি কি করছো? বাংলা সাহিত্যে মাস্টার্সের পর বিএড, তারপর টেট পরীক্ষা দিয়ে দিতে বলি। এর জন্য কিন্তু আমাকে ঘুষও দিতে হয়নি আর চাকরি খোয়াতে হয়নি। বলছি যে মায়ের সঙ্গে যোগাযোগ তারা বোধহয় আর রাখতে চায় না, সেটা আমায় বারবার বুঝিয়ে দিয়েছে। কিন্তু তোমার তো জীবনটা পড়ে রয়েছে, তুমি তো আর ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছো না। বিয়ের কথা বলছেন? হ্যাঁ। ছোট থেকে শব্দটার প্রতি আমার একটা অনীহা তৈরি হয়েছে। ভুল করছো তুমি, ভুল করছো। হ্যাঁ, ভুল করছো। একদিন দেখবে এই সিলিংটা তোমাকে বলছে তুমি ভীষণ একা। যে ভুলটা আমি করেছি সে ভুলটা তুমি করতে যাও না, প্লিজ। কি আপনি তো চিৎকার করছেন কেন? এটা এক্সাইটেড ভালো না আপনার জন্য? বসুন বসুন বসুন, একদম চুপ করে বসুন। আচ্ছা, আমি এখন একটা কাজ করি, আমি আপনার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করি। ভাত, ডাল, আলু পটল তরকারি আর পার্শে মাছের ঝাল, চলবে? সে যে বড় দামি, কেউ বুঝুক না বুঝুক, বলছে অ্যালবাম। বাহ, দারুণ। দেখতে থাকুন, আমি আসছি। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি সাতুল পাহাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। কিশোরগঞ্জে মাসির বাড়ি, মামার বাড়ি সাতুল পাহাড়, বাপের বাড়ি বামুন বাইরা, নিজের বাড়ি নাই আমার। আমি তো আমি বাড়ি যাবো। হ্যাঁ, যাবেন, কিন্তু এখন তো না। দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে সূর্য ডোবার পর আপনার ছুটি। তার আগে তো নয়। না, আমি এখনই যাবো। এখানে থাকা আমার অসুবিধা আছে। অসুবিধা আছে? কিন্তু কেন? আমি এখানে থাকতে পারবো না, বললাম তো আমি এখান থেকে চলে যাবো, ব্যাস। কিন্তু আমি তো আপনাকে এখন ছাড়তে পারবো না। আমার সব কথা শুনলে তুমি তো আমায় ছাড়তে পারবেই। আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত, তোমার কোনো অসুবিধা হবে না। কি আজে বাজে
অপরাধ তো আমি করেছি, অপরাধী তো আমি। তা না হলে নিজের আত্মজাকে চোখের সামনে দেখে তাকে কাছে টানতে পারি না, তার দিক থেকে মুখ লুকিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে হয়। অপরাধ তো আমি করেছি। তবে হ্যাঁ, বিচ্ছেদ আমি চাইনি, বিচ্ছেদ চেয়েছিলেন তোমার মা। একটা সময় মুঞ্চে মুঞ্চে গান গাইতেন, ওই মাচা শিল্পী বলে যাতে সেরকম মাচা শিল্পী। আমার গানের বেশ ডাক আসতো আর কি, মানে শ্রোতারা আমার গানের কদর করতো। তখন ওই কলকাতা শহরতলি মফস্বল গ্রামাঞ্চলে অনেক জলসা হতো, রাত ভর জলসা। সেই জলসা ডাক পেতাম, কখনো হেমন্ত মুখোপাধ্যায়, কখনো মান্না দে, কখনো শ্যামল মিত্র, কখনো বা শচীন কর্তা। বাঁশি শুনে আর কাজে নাই, সে যে ডাকাতিয়া বাঁশি, কিংবা অখিল বন্ধু ঘোষ, তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়। নির্মম সত্য, কিন্তু কি? আমি সোমনাথ গোঠাকর, অনন্যা গোঠাকর, তার স্বামী। আর তোমার কেন এলেন? কিসের জন্য এলেন? ঘৃণা করি আমি আপনাকে, হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ঘৃণা করি। ছোটবেলায় স্কুলে যখন বন্ধুদের তাদের বাবার সঙ্গে দেখতাম, কি ভীষণ কষ্ট হতো, সেটা বোঝেন আপনি? সবাই বাবার কথা জিজ্ঞেস করলে আমি লজ্জায় কুঁকড়ে থাকতাম, কি ভীষণ কষ্টে। সেটা বোঝার ক্ষমতা আছে আপনার? জানতে চাইছিলেন না কেন আমি পদবি ব্যবহার করি না? আপনার জন্যে, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যে। খুব আচ্ছা হলেও আমার মনে আছে, আমার তখন 3-3.5 বছর বয়স। সেই সময় আমার মা আর আমার জন্মদাতা বাবা, তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আর যার যখন আপনাকে আমার কাস্টডি অফার করেন, আপনি আমার দায়িত্ব নিতে অস্বীকার করেন। তাই বড় হওয়ার পর থেকে আমি আপনার পদবি ব্যবহার করি না। আমার ডাকনাম রিঙ্কু, এখন অ্যাফিডেভিট করে সৌমিনী রিঙ্কু করে নিয়েছি। যে পদবি বহন করতে তুমি লজ্জা পাও, তোমার ঘৃণা হয়, আনফরচুনেটলি আমি তোমার সেই হতভাগ্য পাওয়া। কেন আমায় এতদিন পর দেখা দিলেন? কেন আমার একটু একটু করে সাজানো এই পৃথিবীটাকে আপনি টালমাটাল করে দিলেন? ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়, আয় কুকু আয়। রূপা ওই আমাকে প্রায় এই নাটকটা জোর করে লিখিয়ে যায়। আর ভালো থাকবেন সবাই, আগামী দিনে আবার দেখা হবে।
আবার আমরা এই প্রযোজনাগুলো নিয়েই আবার আসবো। আর আবার বলি, প্রথম নাটকটায় যেটুকু ভুলচুক হয়েছে, আজকে প্রথম দিন ছিল, সেগুলো মেরামত করে নেব আমাদের দায়িত্ব। 49 বছর আমি হয়তো নাট্যকে নয়, আরো পরে আমি এসেছি। আর এসেছি আমার মাস্টারমশাইয়ের হাত ধরে, দীপেন্দ্র সেনগুপ্তর। উনি শুধু আমার নাট্য শিক্ষক নন, উনি আমার পড়াশোনার ক্ষেত্রে উনি আমাকে শিখিয়েছিলেন, পড়াশোনা করিয়েছেন। তো যাই হোক, নাটকটা যেটুকু আমরা করেছি বা করতাম, এখন আমি হয়তো সেভাবে করতে পারি না অনেক কারণে, তার জন্য কষ্টও পাই। কিন্তু দলটা ছেড়ে যেতে পারিনি, এখনো দলের সাথে যুক্ত আছি। যেটুকু করা, যেটুকু এখনো চলছে, সবই তার শিক্ষা থেকে। আর সেখান থেকে আমাদের দেবজিৎ, আমাদের সহ যোদ্ধা, একসময় সব আমরা একসঙ্গেই করতাম, ও এখনো অনেক কষ্ট করে চালিয়ে যাচ্ছে। তবে তখন যেভাবে নাটক করেছি, যে পরিবেশ, নাট্য পরিবেশ যেটা ছিল, আজকের দিনে বিরল। আজকে হলে একটা ভালো নাটক দেখার জন্য লোক আসে না, যেটা আমাদের মতন থিয়েটারের লোকেদের কাছে খুব বেদনাদায়ক। অনেক কষ্ট করে দলটাকে এখন আমরা চালাতে হয়। যখন আমি এসেছিলাম তখন এত কষ্ট করে চালাতে হতো না, লোকে স্বতঃস্ফূর্তভাবে আসতো। নাটকের খরচ খরচা ফল থেকেই আমরা মোটামুটি তুলে ফেলতে পারতাম। আজকে পকেট থেকে দিয়ে আমাদের দল চালাতে হয়, এটা খুব কষ্টদায়ক। 49তম বর্ষ পেরিয়েছি নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে, এবং আমাদের এই 49তম বর্ষে পদার্পণ করার পিছনে মানে যারা মেন কারিগর ছিলেন, যাদের ভীষণ সংগ্রাম লড়াই ছিল, তারা আজকে আমাদের মধ্যে অনেকেই নেই, কিন্তু তাদের সেই অবদান তো আমরা অস্বীকার করতে পারি না। যাই হোক, আর আমাদের এই 49 বছরে পদার্পণে যে গরিমা থাকা আশা করেছিলাম বা থাকা ভেবেছিলাম যে হতে পারে, সেটা কিন্তু এখন সেটা অনেকটাই নেই। তার কারণ হচ্ছে যে থিয়েটারের আর যে প্রসার দরকার, মানে যেভাবে থিয়েটারটাকে আরো বাড়ানো দরকার, আমরা আমাদের সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারছি না। নানা রকম কারণ, আর্থিক কারণ তার বড় ব্যাপার, তার পিছনে আবার লোকবলও খুব কম। তথাপি যারা এখন থিয়েটারকে নিয়ে কোনো রকমে করছি, তারা ওই মানে একরকম ভাবে করে চলেছি মাত্র। আর আরো যেটা মানে পাওয়া দরকার আছে, থিয়েটারটাকে আরো বেশি করে মানুষের কাছে আরো জনপ্রিয় করা দরকার আছে, সেটা নিয়ে আমাদের আগামী চিন্তা ভাবনা করতে হবে। এবং আশাবাদী দেখি 50 বছরে সেটা গিয়ে কি দাঁড়ায়, এটুকুই শুধু। আজকে পয়লা বৈশাখ 1433, আমাদের দল নাট্যার্ঘ 49 বছরে পদার্পণ করলো। যাদের কথা না বললে নয়, এই দলটি শুরু হয়েছিল 1977 সালে। কয়েকজন তরুণ এই দলটি শুরু করে, যাদের মধ্যে একজন ছিলেন বিশ্বনাথ দে, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য। আজকে বিশ্বনাথ দে খুব মনে পড়ে, কারণ বিশ্বনাথ দেব মানে প্রথম দিন থেকে যেভাবে এই দলটাকে আঁকড়ে রেখেছিলেন, যা বলার ভাষা নেই আর কি। বিশ্বনাথ দেব প্রয়াত, তিনি আমাদের নাট্যগুরু দীপেন্দ্র সেনগুপ্তকে এই দলে নিয়ে এসেছিলেন। আমাদের যিনি প্রাক্তন সভাপতি ছিলেন সনৎ কুমার বসু, যার অবদান অনস্বীকার্য, যিনি আমাদেরকে মানে রীতিমতো হৃষ্টপুষ্ট করে গেছেন প্রতিটা মুহূর্তে। দল যখনই কোনো বিপদে পড়েছে তিনি সামনে এসে দাঁড়িয়েছেন প্রতি মুহূর্তে। তার কথা মনে পড়ে আমার দুই বন্ধু, যারা দীপেন্দ্র সেনগুপ্তর উত্তর যুগে যে দু বন্ধু আমার সঙ্গে সহপরিচালনায় ছিলেন, পুলক লাহিড়ী এবং অঞ্জন ব্যানার্জি, তারাও আজকে নেই। এছাড়াও আমাদের দলে অনেক অনেক সদস্য যারা কাজ করেছেন, পরবর্তীকালে এই দল ছেড়ে গেছেন ঠিকই, কিন্তু গৌরবের সঙ্গে থিয়েটার করছেন এখনো। তাদের সবার কথা আমাদের
আজকের দিনে মানে নানা রকম স্মৃতি ভিড় করে। আমরা তাদেরকে ভুলিনি, কারণ প্রত্যেকের একটু একটু করে ইট গাঁথা থেকে তো একটা বাড়ি তৈরি হয়, সেই এরা প্রত্যেকে একটা করে ইট গেঁথে গেছে, তাই আজকে 49 বছর আমরা চলতে পেরেছি। হ্যাঁ, তার মধ্যে নানা চড়াই উতরাই ছিল, আর নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের এগোতে হয়েছে, কিন্তু আমরা এগিয়েছি। সামনে বছর 50, একটা কিছু ভালো কিছু করব এই ইচ্ছে রয়েছে। জানি না, আমাদের ক্ষমতা খুব সীমিত, সেই সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমরা এখনো কয়েকজন মিলে ভাবি, রোজ সর্বক্ষণ ভাবি দলটাকে নিয়ে। এবং তার মধ্যে যার কথা না বললেই নয়, আমাদের দলের সভাপতি শ্রী শঙ্করনাথ দে, যিনি আমাদেরকে প্রতি মুহূর্তে এত বেশি উৎসাহিত করেন, সেটা কখনো অর্থ দিয়ে শুধু না, অর্থ তো একটা ব্যাপার, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে তিনি প্রতি মুহূর্তে আমাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন, ঠেলেন, সামনের দিকে এগিয়ে চলো, সামনের দিকে এগিয়ে চলো। এটা কম বড় পাওয়া নয়। এই নিয়ে আমরা এগোচ্ছি, তারপর দেখা যাক আগামী দিন কিভাবে চলবে। আজকে আমরা দুটো নাটক করলাম, একটি নতুন করে পাবো বলে, এটাও একদম নতুন নাটক, আরেকটি নাটক শেষ বিকেলের ডাক। আগামী দিনেও আরো বেশ কিছু নাটক আছে, করব। আমাদের যারা যারা পেছন থেকে সাহায্য করেছেন, নানাভাবে সাহায্য করেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাবো। আজকে আমরা আমাদের গুরু দীপেন্দ্র সেনগুপ্তর নামাঙ্কিত দীপেন্দ্র সেনগুপ্ত স্মৃতি সম্মান প্রদান করলাম অরূপ রায় মহাশয়কে, এবং সেটি জ্ঞাপন করলেন অভিজিৎ সেনগুপ্ত। তাদেরকে আমার ধন্যবাদ জানাই, আর যারা দর্শক ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর অবশ্যই আমাদের যারা ব্যাকস্টেজে কাজ করেছেন তারা, এবং যারা আমাদের মিডিয়া পার্টনার শিল্পী বেতার, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আমি নাটক খুব ভালোবাসি, সেই জন্য এসেছিলাম দেখতে। তো দুটো নাটকই আমার খুব পছন্দ। খুব ভালো লেগেছে, ভালো লেগেছে। শেষেরটা বেশি ভালো লেগেছে। দ্বিতীয় নাটকটা তুলনামূলক অনেক ভালো। প্রথম নাটকটা আমার বাঁধনটা খুব একটা আঁটোসাঁটো লাগেনি। আমার পরবর্তী আরো যত অভিনয় এগোবে, নাটকটা আরো বাঁধনিটা আরো আঁটোসাঁটো হবে। খুবই ভালো লেগেছে। মানে লাস্ট হাফটা তো সত্যি, মানে ক্লাইম্যাক্সটা ভীষণই টাচিং। আমি তো কেঁদেই ফেলেছিলাম। ভালোই লেগেছে, খুবই সুন্দর লেগেছে।